দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুরে নিয়ে যাব তৃণমূল বিধায়কের বাড়ি দেখাবো। বাড়ি না প্রাসাদ তার ছবি দেখলে বুঝতে পারবে না, রীতিমতো একটা রিসর্ট বলা যেতে পারে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে দিলীপ মণ্ডলের বাড়ি ঘিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দুদিন আগে তৃণমূলের মিছিল থেকে বিজেপিকে হুমকি দেন দিলীপ, সেই অভিযোগই দায়ের হয়। আর সেই অভিযোগ পেয়ে তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয় পুলিশ। আর দিলীপের প্রাসাদে ঢুকেই চক্ষু চড়ক গাছ পুলিশের। তৃণমূল বিধায়কের বিশাল বাড়ি, বিশাল প্রাসাদ, একাধিক লন রয়েছে, বাগানে ঝর্ণা রয়েছে, বাঘ হরিণের মূর্তি রয়েছে, খাঁচায় বন্দি ম্যাকাও। দিলীপের অট্টালিকায় মিলল গুহা থেকে সুইমিং পুল। বললাম না, ছোটখাটো রিসর্ট বললে একদম ভুল হবে না। দিলীপ মণ্ডলের বাড়ি না প্রাসাদ না রিসর্ট, সেটা অনেকে দেখেই প্রশ্ন করতে শুরু করেছেন। আর যখন পুলিশ তদন্তকারীরা পৌঁছন, ঘরের ভেতর ঢোকেন, প্রাসাদের ভেতর ঢোকেন, তখন দেখেন এ তো ছোটখাটো রিসর্ট। দেখছেন গুহার আকারে ভেতরে ঠাকুরের সিংহাসন রাখা, বিলাসবহুল বাড়ি, সুসজ্জিত বাড়ির লন, বাড়িতে সুইমিং পুল, বাগানে গুহা। 2001 থেকে যে বিধায়ক রয়েছেন সেই বিধায়কের এরকম প্রাসাদোপম বাড়ি। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সৌভিক। আমরা সত্যি এই ভিজুয়াল যখন টেলিভিশনে দেখছি, আমি তো প্রথমে যখন অডিও ছাড়া দেখছিলাম, ভিজুয়াল দেখছিলাম, তখন মনে হচ্ছিল এটা কোনো রিসর্ট হবে। তারপর দেখলাম না, এটা বিধায়কের বাড়ি, এরকম বাড়ি। আর এই বিধায়কের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, এলাকার মানুষ কি বলছেন? দেখো, একদমই তাই। আমি এই মুহূর্তে একেবারে বাড়ির ভিতরে রয়েছি। দিলীপ মণ্ডল বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক। আমি প্রথমেই তোমাকে বিলাসবহুল যে বাড়িটা দেখাবো, 3তলা বাড়ি, এবং সেই বাড়ির সামনে রয়েছে সুইমিং পুল। এক কথায় বলা যেতে পারে, তুমি যেমনটা বলছিলে যে কোনো রিসর্ট মনে হবে ঢুকলেই, কিন্তু এটা কিন্তু বিধায়কের বাড়ি। এবং যে অংশটা এখন দেখানো হচ্ছে, বিশাল বড় একটি সুইমিং পুলের পাশে রয়েছে একটি বৈঠকখানা, রয়েছে ম্যাকাও পাখি। শুধু যে ম্যাকাও রয়েছে এমনটা নয়, রয়েছে কাকাতুয়া থেকে শুরু করে বিদেশি কুকুর রয়েছে এখানে, এবং একটা বিলাসবহুল অট্টালিকা বলা যেতে পারে। তুমি দেখতে পাচ্ছ বৈঠকখানাটা একেবারে ঠিক ম্যাকাও পাখির যে খাঁচা, সেই খাঁচার পাশেই রয়েছে বৈঠকখানা। তার পিছন দিকে রয়েছে একটি পুকুরটা আমি একবার দেখাতে বলবো। সেই পুকুরে কিন্তু ঝর্ণা রয়েছে, অর্থাৎ ফোয়ারা রয়েছে এখানে। তুমি দেখতে পাচ্ছ যে পুকুরটা এখন দেখানো হচ্ছে, তার ভিতরে কিন্তু সুন্দর ফোয়ারা রয়েছে। এবং ঠিক এখান থেকে আমি যদি বেরিয়ে আসি, অর্থাৎ এই ফোয়ারার পাশ থেকে একটি রাস্তা রয়েছে, সেটা দিয়ে রিসর্টের আরেকটা অংশে যাওয়া যায়। আমি একবার দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক সুদেবকে। তুমি দেখতে পাচ্ছ এখানে রয়েছে বিদেশি কুকুর রাখা রয়েছে পাশে। এবং আমি এখন যে অংশটায় ঢুকছি, এটা কিন্তু আরেকটা রিসর্ট, এবং এই রিসর্ট অর্থাৎ দুটোর মধ্যখানে একটি গেট পুরো ভাগ করা। তুমি রিসর্টটা যদি দেখো, দেখে মনে হবে তুমিও বলতে বলতে রিসর্ট বলে ফেলছো, কারণ সত্যিই তো আমরা তো এরকম বাড়ি দেখতে অভ্যস্ত না। তুমি দেখাও, কিন্তু একটুখানি বলো তো, দিলীপ মণ্ডল করতেন কি, পেশায় কি ছিলেন? তাকে প্রচুর এই এত বড় সম্পত্তি করা, এত বড় প্রাসাদ করা তো যে সে ব্যাপার নয়। একদমই তাই। দেখো, যেমনটা এখন দেখাচ্ছে সুদেব, যে আমরা যে লনটায় রয়েছি, এটা একেবারে পাশের লন। দিলীপ মণ্ডল 5 বারের বিধায়ক। তিনি একদিক থেকে তার বিজনেসও রয়েছে, তার কনস্ট্রাকশনের বিজনেস রয়েছে, পাশাপাশি শপিং মল রয়েছে, এছাড়া এখানে যে মাটির বিজনেস রয়েছে, এই বিভিন্ন বিজনেসের সঙ্গে তিনি যুক্ত। তুমি দেখতে পাচ্ছ এখন যে দেখানো হচ্ছে, এটা হচ্ছে বাঘের মূর্তি। দেখলে মনে হবে সত্যিকারের বাঘ। একেবারে রিসর্টে যে ধরনের মূর্তি বসানো থাকে, দিলীপ মণ্ডলের বাড়িতেও কিন্তু সেরকমই মূর্তি বসানো। পিছন দিকে যে অংশটা দেখানো হচ্ছে, এটাও কিন্তু আন্ডার কনস্ট্রাকশন আরেকটা বাংলো। এবং ফোয়ারাটা যদি তুমি দেখো, দেখে এইসব একেবারে অত্যন্ত দামি ফোয়ারা। তুমি দেখতে পাচ্ছ যে বহু গাড়ি এখানে রয়েছে। আমি যদি বলি, যদি সেরকম ভাবে প্ল্যান করে চলতেন দিলীপ বাবু, তিনি তো বাড়ির একটা অংশে বিয়ে বাড়ি ভাড়া দিতে পারতেন, যা পরিকাঠামো দেখতে পাচ্ছি। সৌভিক, একদমই তাই। আমরা যে এখন যে বিয়ে বাড়ি যেরকম রিসর্টে ভাড়া হয়, সেই রকমই একটি জায়গা। তুমি সামনে এখন যে অংশটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন। এইটাও একটি বাংলো বাড়ি, যেটা এখনও তৈরি হয়নি, তৈরির কাজ চলছে। এবং
একেবারে সুবিশাল একটা রিসর্টের মতো, দেখলে মনে হবে রিসর্ট, কিন্তু এটা রিসর্ট নয়, আদতে এটা হচ্ছে দিলীপ মণ্ডল, যিনি পাঁচবারের বিধায়ক বিষ্ণুপুর বিধানসভার এবং মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, তার বাড়ি। কিছুক্ষণ আগে কিন্তু এখানে সেন্ট্রাল ফোর্স, লোকাল থানার পুলিশ আসে। তোমাকে জানিয়ে রাখি 3 দিন আগে বিজয় মিছিল করেছিল আমতলা থেকে মলঙ্গা পর্যন্ত, দক্ষিণ 24 পরগনা। সেই বিজয় মিছিলেই তিনি কিন্তু হুমকি দিয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে, এবং তারপরেই একাধিক এফআইআর হয় এবং বিজেপি কর্মীরা এখানে নিরাপত্তাহীনতায় ভোগে। এবং কেউটে বেরিয়ে আসতে পারে সৌভিক, মানে জমির হিসেবটা খুব একটা আমি ভালো বুঝি না, তোমার কি মনে হয় মানে এই যে বিশাল প্রাসাদ যেটা আমরা দেখাচ্ছি, এক একটা অংশে এক এক রকম সৌন্দর্য, এই বিশাল প্রাসাদটা কত বিঘে জমির উপর হতে পারে? দেখো, দেখে তো যদি মনে হয় এটা কয়েক একর জমির উপর একটি প্রাসাদ, অট্টালিকা। মানে তুমি দেখতে পাচ্ছ যে এই যে লনটায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা সবই কিন্তু এই আমরা যে ঘাসের উপর দাঁড়িয়ে রয়েছি সেগুলো সবকটাই কিন্তু বিদেশি ঘাস। দেখে মনে হচ্ছে এরকম নর্মাল ঘাস নয়, কার্পেটের মতো পুরো ঘাস। একটা কয়েক একর জমি রয়েছে, তুমি দেখতে পাচ্ছ ফোয়ারা রয়েছে বাদিকে, একটা অত্যন্ত সুন্দর ফোয়ারা, তার যে স্ট্যাচু, এটা সচরাচর কোনো জায়গায় দেখা যায় না, রিসর্টেই দেখা যায় এগুলো দিলীপ মণ্ডলের বাড়িতে রয়েছে। এবং ঠিক সামনের যে অংশটা দেখানো হচ্ছে সেই অংশটায় কিন্তু এখন যে অংশটা দেখানো হচ্ছে সেটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন রিসর্ট। আরো অনেক প্রাসাদ, এবং শুধুমাত্র প্রাসাদ তৈরি করেননি, মানে একাধিক জায়গায় তিনি সুন্দরভাবে সেটাকে পুরোপুরি মেনটেনও করেছেন। বাড়ি করা এবং সেটাকে মেনটেন করার মধ্যেও কিন্তু বিশাল খরচ রয়েছে। যে যতটা খরচ করে তিনি এই প্রাসাদ বানিয়েছেন তার থেকে আরো বেশি খরচ তার এই রক্ষণাবেক্ষণের জন্য। সৌমিক, তুমি আমাদের সঙ্গে থাকো। দুর্নীতির প্রাসাদ কেমন হয় দেখলেন? তবে এখানে কিন্তু শেষ নয়, আমি একটু এক এক করে সবকটা ছবি আপনাদের সামনে রাখতে চাইবো। শুধু কি দিলীপ মণ্ডল নাকি, ছবিগুলো দেখুন তো একসাথে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 মহলা বাড়ি, যদিও দিলীপ মণ্ডলের প্রাসাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই 7 মহলা বাড়িকে হার মানায়, এবং তারই সঙ্গে আমরা কিন্তু দেখাচ্ছি শামীমের সেই গুপ্ত সাম্রাজ্য। দরজা খুলতেই একেবারে চিচিং পাক। বাড়িতে আমি একবার দেখাবো। এই বাড়িতেই কিছুক্ষণ আগে সেন্ট্রাল ফোর্স এবং বিষ্ণুপুর থানার পুলিশ আসে। সকাল ঠিক 10টা নাগাদ সেন্ট্রাল ফোর্স আসে এবং লোকাল যে স্থানীয় থানার বিষ্ণুপুর থানার পুলিশ আসে। গত 3 দিন আগে এই দিলীপ মণ্ডলী কিন্তু একটি বিজয় মিছিল থেকে হুঙ্কার দিয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে, এবং তারপরে কিন্তু আতঙ্কিত হয়ে সেই বিজেপি কর্মী সমর্থকেরা এফআইআর করে। সেই এফআইআরের ভিত্তিতেই কিন্তু এই মুহূর্তে তল্লাশি চলছিল। কিছুক্ষণ আগে আমরা একেবারে বাড়ির সেই ভিতরে প্রবেশ করেছি। এটা কিন্তু হচ্ছে তার বাড়ির সামনে বিশাল বড় লন রয়েছে, এবং লনের ঠিক একপাশে এই দিকটা দেখো তুমি, গুহা মতো একটা জায়গা রয়েছে যেখানে ভিতরে প্রবেশ করা যায়। যদিও ভিতরে ময়লা আবর্জনা পড়ে রয়েছে, কিসের এই গুহা এখনও কিন্তু পরিষ্কার নয়। সেন্ট্রাল ফোর্স কিন্তু এই সমস্ত জায়গায় ঢুকে তারা কিন্তু তল্লাশি চালায়, যদিও দিলীপ মণ্ডলকে কিন্তু কোনো রকমভাবে পাওয়া যায়নি। এই গুহার মধ্যে কিন্তু অপর আরেকটি ঘর রয়েছে, সেই ঘরের মধ্যে যদিও কিছু নেই। এই মুহূর্তে আমরা সেই গুহার মধ্যে রয়েছে, অর্থাৎ দিলীপ মণ্ডলের যে সুবিশাল বাড়ি সেই বাড়ির ভিতরে এই গুহা, এবং এই গুহা থেকে বেরিয়ে এখন যে অংশটা দেখানো হচ্ছে এটা হচ্ছে ডান দিকের রিসর্ট। এই ডান দিকের অংশটা একবার দেখাতে বলবো সুদেবকে। এই ডান দিকে একটি বৈঠকখানা রয়েছে এবং তার ঠিক পাশেই রয়েছে সুইমিং পুল। তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর বিদেশি পাখি এখানে রয়েছে, প্রচুর বিদেশি পাখি যেগুলো কিন্তু এখানে পোষা হয়েছে। একেবারে সুবিশাল রিসর্ট বলা যেতে পারে, কিন্তু এটি একটি বাড়ি। এখানকার বিষ্ণুপুর বিধানসভার যিনি বিধায়ক তারই বাড়ি এটা। বিদেশি বিলাসবহুল প্রাসাদ দেখালাম, তবে এখানে কি শেষ? না, 3টে ছবিতে শেষ নয়, আরও আছে প্রাসাদের ছবি। অনন্যা বন্দ্যোপাধ্যায় হাতিবাড়ির কথা ভুললে চলবে? চলুন সেই ছবিটাও এবার দেখে ফেলি। এই সেই হাতিবাড়ি অনন্যা বন্দ্যোপাধ্যায়। একের পর এক দুর্নীতির প্রাসাদ এবার সামনে চলে এলো।
আমরা একটার পর একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। অবশ্যই বিজেপি কিভাবে দেখছে সেটা তো জানার চেষ্টা করবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে দেবজিৎ সরকার রয়েছে, বিজেপির প্রধান মুখপাত্র। দেবজিৎ বাবু, কিছুক্ষণ আগে দিলীপ মণ্ডলের বাড়িতে আমাদের প্রতিনিধি পৌঁছয়। তৃণমূল নেতার বাড়ি দেখে আমরা তো চমকে গিয়েছি। এটা বাড়ি নয়, প্রাসাদ বললেও বোধহয় কম বলা হয়ে যায়। এই এত কষ্ট করে শামীম আহমেদ, দিলীপ মণ্ডল এরা মানুষের কাছ থেকে 2 পয়সা তুলেছেন, একটা বাড়ি বানিয়েছেন, তারপরে আপনারা চমকে যাচ্ছেন, এইসব ছবি টবি করছেন, তারপরে আবার বুলডোজার চলে গেলে আপনারাই খবর করবেন কেন বুলডোজার গেল। এগুলো তো খারাপ, আপনারা তো মানে এগুলো ঠিক করছেন না, একদমই নয়। দিলীপ বাবু কিরকম রেগে যাবেন বলুন তো? কত কষ্ট করে মানুষকে নিষ্পেষিত করে মানে সর্ষে পিষে তেল বানাতে কত কষ্ট হয়, আর মানুষ পিষে তেল কত বড় জিনিস, সেই তেল থেকে এইসব জিনিস তৈরি হয়েছে। ভাবুন একটা আপনারা, সেই দেবজিৎ বাবু, এই প্রাসাদগুলোর এখন কি হবে সেটা আমি কি করে বলবো? প্রশাসন যা করবে তাই হবে, কিন্তু সাধারণ মানুষের পয়সা তুমিয়ে এরকম করা হয়েছে, তো এর তো একটা শেষ তো থাকবেই। কত মানুষের চোখের জল ওই প্রাসাদের কোণে কোণে, কত মানুষের মুখের অন্ন কেড়ে নিয়ে ওই প্রাসাদের ইট গাঁথা হয়েছে, কত লোকের চাকরি চুরি হয়েছে, মেধা চুরি হয়েছে, কত হতভাগিনীকে অন্ধকারে যেতে হয়েছে শুধুমাত্র ওই প্রাসাদটা তৈরি করার জন্য। এইসব বললে আবার আপনারা আমাদের বলবেন প্ররোচনা ছড়াচ্ছে। ঠিক আছে, অন্য কোনো দেশ হলে গণ অভ্যুত্থান হতো, বিজেপির শাসিত বা বিজেপি সেবিত রাজ্য বলে এখনো পর্যন্ত ওইসব আপনারাও দেখাতে পাচ্ছেন। শান্তভাবে বাঙালি এগুলো দেখছে, বিশ্বাস করছে যে নিশ্চয়ই প্রশাসন কোনো ব্যবস্থা নেবে, প্রশাসন ব্যবস্থা নেবে। ধন্যবাদ আপনাকে। হাতিবাড়ি দেখলেন, গুহাবাড়ি দেখলেন, বিশাল সাম্রাজ্য দেখলেন। এবার আপনাদের দেখাবো আমরা গুপ্ত সাম্রাজ্য। কোথায় জানেন? হাওড়ার শিবপুরে। সেখানে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় তার বারবারন্ত তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাওয়ার বড় এখনো পর্যন্ত ত্রাস শামীম আহমেদ, অরূপ রায় ঘনিষ্ঠ শিবপুরের এই শামীম আহমেদের বাড়িতে গিয়ে রীতিমতো পুলিশের চক্ষু চানাবড়া। দেখুন, সুড়ঙ্গের মধ্যে থেকে গিয়ে এই গুপ্ত সাম্রাজ্যের হদিশ পায় প্রশাসন, বর্তমান প্রশাসন। যেখানে দামি দামি আসবাবে ঠাসা, সেখানে একের পর এক দেখুন এই ভিডিও ভাইরাল হয়। শিবপুরে তৃণমূলের এই কুখ্যাত নেতা, তার গুপ্ত সাম্রাজ্য, অরূপ রায় ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা, যার বাড়ির ভিডিও ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ায়। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। সুব্রত, এই গুপ্ত সাম্রাজ্যের তো হদিশ পাওয়া গিয়েছে, তার এই সুড়ঙ্গের ভিতরের যে সাম্রাজ্য, সেই ভিডিও বাইরে আসতে তো রীতিমতো চাঞ্চল্য, কিন্তু সেই শামীম আহমেদ তিনি কোথায়? দেখো, রাজ্যে পালা বদলের পরেই 7 তারিখে এই শিবপুর চৌরাবস্তি এলাকায়, যেখানে বিজেপির মাইনরিটি সেলের একজন নেতা, তার বাড়িতে বোমাবাজি করা হয় এবং বেশ কয়েক রাউন্ড গুলিও চালানো হয়, এবং এর মাস্টারমাইন্ড এই শামীম আহমেদ ওরফে বাড়ে। এবং বাড়ে যে মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ ছিল, শুধু মন্ত্রী অরূপ রায় না, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের জেলা যুব সভাপতি কৈলাস মিশ্র থেকে শুরু করে উচ্চ স্তরের তৃণমূলের যেসব নেতা ছিল, তাদের সঙ্গে এক মঞ্চে শেয়ার করতে দেখা যেত, এবং প্রতিটা মিছিল মিটিংয়ে অরূপ রায়ের খুব কাছাকাছি থাকতো, এমনটাই জানা যাচ্ছে। সাধারণ একটা কমপ্লেক্সে, মানে একটা শপিং মলে কাজ করা ছেলে, সেই ছেলে 3-3.5 হাজার টাকা মাইনে পেত 2008-9 সালে, তার এইভাবে ফুলে ফেপে ওঠা। এবং 2013 থেকে 2018 পর্যন্ত যে হাওড়া পুরসভার যে পুর বোর্ড ছিল, তাতে তার স্ত্রীকে কাউন্সিলর করা, 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর করা হয়েছিল, এবং শামীমও কিন্তু 36 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্টও ছিল। এবং তার এই রকম সাম্রাজ্য, পুলিশ যখন এই ঘটনার পর 7 তারিখের পর 9 তারিখ তার এই ফ্ল্যাটে তদন্ত করতে যায়, সেখানেই দেখা যায় যে ফ্ল্যাটের ভেতরে একটি ঘর বানানো এবং সিঁড়ি বানানো, সেখানে গোপন একটি ফ্ল্যাট। শুধু ফ্ল্যাটই না, রাজার হালে সাজানো ফ্ল্যাট, দামি দামি আসবাব, কোটি কোটি টাকার সম্পত্তি সেখানে। কিন্তু এই ঘটনার পর থেকেই পলাতক শামীম আহমেদ ওরফে বাড়ে, এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই শামীমের খোঁজ সারা রাজ্য জুড়ে চলছে। যদিও যেটা জানা যাচ্ছে যে শামীম গা ঢাকা দিয়েছে অন্য কোনো রাজ্যে, যেহেতু প্রভাবশালী ব্যক্তিদের মাথায় হাত ছিল তার ওপর, তাই সে কিন্তু এখান থেকে পালাতে সক্ষম হয়েছে। তবে হাওড়া সিটি সুব্রত, আমাদের নজর থাকবে। তোমাকে আপাতত ধন্যবাদ।